আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনে এ রাজ্যের জন্য বিশেষ সাধারণ পর্যবেক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অলোক সিনহা এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মা রাজ্যে আসছেন। দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি আজ জারি হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ। প্রথম দফার নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়ন পত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে 100 দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরি বাড়িয়েছে কেন্দ্র। চলতি অর্থ বছরের শেষ দুদিন ছুটি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের পে অ্যান্ড অ্যাকাউন্টস এবং ট্রেজারি অফিস খোলা থাকবে। ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ তুলে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন উত্তর 24 পরগনার সন্দেশখালী বিজেপি প্রার্থী রেখা পাত্র। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে এই রাজ্যের জন্য বিশেষ সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অলোক সিনহা। প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মা বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনেও অনিল শর্মা বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বভার সামলেছেন। নিয়ম অনুযায়ী তিনি বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহার কাছে রিপোর্ট পেশ করবেন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি আজ জারি হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ। এই দফায় এ রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে ভোট নেওয়া হবে 26 এপ্রিল। মনোনয়ন পেশের সময়সীমা শেষ হচ্ছে 4 এপ্রিল। 5 এপ্রিল জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ওই মাসের 8 তারিখ। দ্বিতীয় দফায় 40% শারীরিক প্রতিবন্ধকতা আছে এবং 85 বছর ও তার বেশি বয়সী ভোটারদের হোম ভোটিং এর জন্য আবেদনের শেষ দিন আগামী 2 এপ্রিল। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী একথা জানিয়েছেন। ব্যবস্থা করা হয়েছে। হোম ভোটিং ফেসিলিটি মূলত দু ধরনের ভোটারের জন্য করা হয়। 85 বছর এবং তার বেশি বয়স যাদের, তাদের জন্য, এবং যারা পার্সনস উইথ ডিসেবিলিটি উইথ 40% ডিসেবিলিটি, বেঞ্চমার্ক ডিসেবিলিটি এবং উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের কাছে আছে, তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে তারা এই হোম ভোটিং ফেসিলিটি পাবে। এই অ্যাপ্লিকেশন করার দ্বিতীয় পর্যায়ের শেষ দিন হচ্ছে 2 এপ্রিল। সেটি সংশ্লিষ্ট জেলা নির্বাচনের আধিকারিক খতিয়ে দেখবেন, পরীক্ষা করে তারপরে যদি তারা বিবেচিত হন, এলিজিবল হন, আদারওয়াইজ তাহলে তাদের ক্ষেত্রে হোম ভোটিং এর ব্যবস্থা হবে। প্রথম দফা নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়ন পত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। প্রার্থীপদ প্রত্যাহার করা যাবে 30 মার্চ পর্যন্ত। এই দফায় 19 এপ্রিল ভোট নেওয়া হবে এ রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ দেশের মোট 102টি লোকসভা আসনে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের 3 লোকসভা আসনে মোট 41টি মনোনয়ন জমা পড়ে। কোচবিহারে জমা পড়া 17টি মনোনয়নের মধ্যে 3 জনের প্রার্থীপদ বাতিল হয়েছে। এরা সকলেই নির্দল প্রার্থী। জলপাইগুড়িতে 13 এবং আলিপুরদুয়ারে জমা পড়া মনোনয়নের সংখ্যা 11। এদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে জেলাশাসক তথা রিটার্নিং অফিসারের সঙ্গে আজ বৈঠক করেন 3 পর্যবেক্ষক। উপস্থিত ছিলেন সাধারণ পর্যবেক্ষক রবি কুমার সুরপুর, পুলিশ পর্যবেক্ষক বিশ্বজিৎ কুমার এবং ব্যয় পর্যবেক্ষক সঞ্জয় কুমার। লোকসভা ভোটের দিনগুলিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এবার রাজ্যে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে 7 দফায়। রাজ্যের অর্থ দপ্তর আজ এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ভোটের দিনগুলিতে সংশ্লিষ্ট কেন্দ্রে বসবাসকারী কর্মীরা সবেতন ছুটি পাবেন। বেসরকারি কর্মীদেরও ওই দিনগুলিতে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে শ্রম দপ্তরের তরফে সে নিয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত স্কুলগুলিতে নির্বাচনের আগের দিনও ছুটি থাকবে। লোকসভা নির্বাচন নিয়ে আজ শুনুন বিশেষ আলোচনা জনমত 2024। এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সবকটি সোশ্যাল মিডিয়া পেজে শোনা যাবে এই অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয়েছেন 2 রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানী বিশ্বনাথ চক্রবর্তী ও সাংবাদিক শুভাশিস মৈত্র। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে আরো খবর। হ্যাঁ, এই হেলমেটটা বেশ ভালো, কিন্তু এটা সেফ হবে তো? চিন্তা করবেন না, এই হেলমেটটাতে ISI মার্ক দেওয়া আছে। তো আমি কি করে বুঝবো যে এটাই আসল? BIS কেয়ার অ্যাপ থেকে, যেখানে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। সচেতন গ্রাহক হয়ে উঠুন আর যে কোনো জিনিস কেনার আগে তা সঠিক কিনা সেটা যাচাই করতে আজই ডাউনলোড করুন BIS কেয়ার অ্যাপ। আপনি
আপনি কি শুনেছেন? অবশেষে আমাদের মাথার উপর ছাদ তৈরির স্বপ্ন সার্থক হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। ধানের পতাকা পাতাকে সবুজ রাখতে এবং ধানের শীষ ও দানাকে পুষ্ট, ওজনদার ও আগ্রামুক্ত রাখতে ব্যবহার করুন বায়ারের নেটিভো। ফিরে আসি স্থানীয় সংবাদে। 100 দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরি বাড়ল। 2024-25 অর্থবর্ষে 3 থেকে 10% মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। সংশোধিত হার অনুযায়ী পশ্চিমবঙ্গে এমজি নালিকায় কাজ করলে এখন থেকে মিলবে 250 টাকা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, আগামী 1 এপ্রিল থেকে মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি কার্যকর হবে। আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলতি অর্থ বছরের শেষ দুদিন ছুটি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের পে অ্যান্ড অ্যাকাউন্টস এবং ট্রেজারি অফিস খোলা থাকবে। আজ অর্থ দপ্তর থেকে এ ব্যাপারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অফিসগুলিতে চলতি অর্থবর্ষের বিভিন্ন বিল 31 মার্চে বিকেল 4টে পর্যন্ত নেওয়া যাবে। এর আগে আজ বিকেল 4টে পর্যন্ত এই বিল নেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন দপ্তরের ই সিস্টেম অফিসের কিছু সমস্যা দেখা দেওয়ায় এই সময়সীমা বাড়ানো হলো। রাজ্য থেকে ইডির হাতে বাজেয়াপ্ত 3000 কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। এ ব্যাপারে কমিশনে লিখিত অভিযোগও দায়ের করেছে তারা। গতকাল শ্রী মোদী এবং নদিয়া কৃষ্ণনগরে দলের প্রার্থী অমৃতা রায়ের টেলিফোনের কথোপকথন অনৈতিকভাবে বিজেপির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে বলেও শাসক দলের অভিযোগ। নির্বাচন ঘোষণা হয়ে যাবার পরেও কোনো মন্ত্রী বা রাজনৈতিক নেতা অর্থ সংক্রান্ত বিষয়ে এভাবে প্রতিশ্রুতি দিতে পারেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। দলের তরফে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে উত্তর 24 পরগনার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের দাবি, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা রেখা সরকারি সুবিধা নিয়ে বিজেপির প্রার্থী হওয়ায় তিনি রাজনৈতিক দ্বিচারিতা করেছেন বলেও দলের সোশ্যাল মিডিয়া পেজে অভিযোগ করা হয়েছে। তুলে ধরা হয় রেখা পাত্রর কার্ডে উল্লিখিত ফোন নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত বিবরণ। এরপরই বিজেপির পক্ষ থেকে ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এর তীব্র সমালোচনা করে জানিয়েছেন, প্রয়োজনে রেখা পাত্র উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। রেখা পাত্র ওই সংশ্লিষ্ট তৃণমূল ফাংশনারিজের বিরুদ্ধে এসসি কমিশন এবং মহিলা কমিশনে কমপ্লেন করেছে এবং ব্যবস্থা না নিলে রেখা পাত্র উচ্চ আদালতেও যাবেন। একটা দলিত মহিলা তার পার্সোনাল ফোন নাম্বার সহ এটা এক্সপোজ করেছেন, এটা অত্যন্ত গৌরিত কাজ। আর এই স্বাস্থ্যসাথী হোক যাই হোক, তৃণমূল মনে করে ট্যাক্সের টাকাটা কি ওদের পার্টির টাকা নাকি। ইতিমধ্যে রেখা পাত্র জাতীয় মহিলা কমিশনে ইমেল মারফত অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ করেছে বিজেপি। দলের রাজ্য মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এক ভিডিও বার্তায় বলেন, কীর্তি আজাদ রাজনীতির বিরুদ্ধে ভাষা প্রয়োগ করেছেন। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকে ইডি আজ বেলা 11টায় দিল্লি দপ্তরে তলব করলেও তিনি সাড়া দেননি, বরং নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচার সারেন তিনি। পরে সংবাদ মাধ্যমের কাছে মহুয়া ইডির তলবের বিষয়টি এড়িয়ে গিয়ে আদালতে হলফনামা দেওয়ার পরেও ওই কেন্দ্রীয় সংস্থার কার্যকলাপ কিভাবে প্রকাশ্যে আসছে তা নিয়ে প্রশ্ন তোলেন। ইডি মিডিয়াকে লিক করছে, তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে, তাহলে আপনারা কি দেখেছেন সেই সময়? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কেই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে 9 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। 6 দিনের সিবিআই হেফাজত শেষে আজ ফের শাহজাহান সহ মেহবুব মোল্লা, সুকুমল সর্দারকে বসিরহাট আদালতে তোলা হয়। একই সঙ্গে অন্য আরেকটি মামলায় ধৃত বাকি 10 জনকে আদালতে পেশ করা হয়েছিল। শাহজাহান ছাড়াও মেহবুব এবং সুকুমলকে 9 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। বাকিদের 2 এপ্রিল পর্যন্ত জেল হেফাজত হয়েছে। আদালতে শেখ শাহজাহান নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পার্ক সার্কাসে কলকাতা পুরসভা আয়োজিত ইফতারের অনুষ্ঠানে সামিল হন। বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পাওয়ায়
এখনো সুস্থ হননি মুখ্যমন্ত্রী। আজ মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই তাকে ওই অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। স্থানীয় সংবাদ শেষ হলো।